আমি আমি এসেছি। কে আপনি? কি নাম আপনার? জয়িতা জয়িতা রায়। খুব কষ্ট হচ্ছে আমার। কেন আমাকে জোর করে নিরাশ্রয় করে টেনে আনলেন আমাকে? সব মিথ্যে সাজানো নাটক। জয়ীর প্রেতচক্রে আগমন অসম্ভব, কারণ সে জীবিত। না না, জীবিত নয়। রামদূতায় স্বাহা, রামদূতায় স্বাহা। চকিতে উঠে দাঁড়িয়েই মাথা ঘুরে দম করে পড়ে গেল নিতা, সম্পূর্ণ সংজ্ঞাহীন। প্রতি শনিবার আমাদের চ্যানেলে শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নাটক প্রেতচক্রে প্রাণনাশ। নাটক নির্দেশনা দেবাশিস পাল। আমি নীলাদ্রি রায়, ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মী। যদিও সেই পূর্বতন পেশার কারণে আমার আজকের ব্যাপক পরিচিতি গড়ে ওঠেনি। রিটায়ারমেন্টের প্রায় 10 বছর পর আজ সেই অতীত কর্মজীবনের স্মৃতি একরকম অবলুপ্ত। শিশু সাহিত্যিক হিসেবেই বাংলাদেশের মানুষ এখন চেনে আমাকে। ঝিলমিল, সন্ধ্যাতারা, খুশির মেলা, এই বিভিন্ন পত্রিকার সাপ্তাহিক পাক্ষিক সংখ্যায় আমায় লিখে যেতে হয় নিরলসভাবে। গোয়েন্দা গল্প, অ্যাডভেঞ্চার আর ভৌতিক কাহিনী শিশু ও কিশোরদের বড় প্রিয় 3টি বিষয়। তাই তাদের চাহিদা চরিতার্থ করতে তেমনভাবেই কলম ধরতে হয় আমাকে। কল্পনার জগতে অবাধে হারিয়ে যায় মনে মনে। আজকের কাহিনী অবশ্য সেই নিত্যদিনের পদ্ধতি বা প্রক্রিয়া থেকে একেবারেই আলাদা। আমার জীবন থেকে, আমার অভিজ্ঞতার ক্ষেত্র থেকে বলা যায় অবিকৃতভাবে উচ্চারিত আজকের এই আখ্যান। আমি আর আমার 2 বাল্যবন্ধু এই বিস্ময়কর, অলৌকিক আর বেদনাবহ কাহিনীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা 3 বন্ধু, অমল, দেবেশ আর আমি নীলাদ্রি। বলা যায় এই 3 অবতার উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে একই সঙ্গে বড় হয়েছি, শান্তি ঘোষ স্ট্রিটে। পড়াশুনোও একই সঙ্গে, পাইকপাড়ার রাজা মনীন্দ্র মেমোরিয়াল হাই স্কুলে। আমাদের সময় মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি মিডিয়াম স্কুলে ছেলে মেয়েদের পড়ানোর জন্য এই অবুঝ পাগলামি তো ছিল না। ছিল না প্রতিদিন স্কুলের আগে পরে অসংখ্য টিউশনের প্রচণ্ড প্রেশার। তাই মুক্ত পরিবেশে সাবলীলভাবে বেড়ে উঠেছিলাম আমরা। ফুটবল, সাঁতার আর হ্যাঁ, পর্বতারোহণের পরম আনন্দ নিয়ে। অমু, দেবু আর নীলু, আমরা 3 জন যথার্থ অর্থেই 3 মাস্কেটিয়ার্স। মনতোষ স্যার খুব ভালোবেসে বলতেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আচ্ছা, আমাদের মধ্যে দেবুই কি মহেশ্বর ছিল? তাই নিজের জীবন নিয়ে সেদিন এমন ভয়ঙ্কর প্রলয় লীলায় মেতে উঠেছিল, একেবারে ধ্বংসের দেবতার মতো। ওহ, সব ঘটনা একেবারে ছবির মতো ভেসে উঠছে চোখের সামনে। স্কুলের পর কলেজ, স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলাম আমরা 3 জনেই একসঙ্গে। আমার সাবজেক্ট ফিলসফি, অমলের ইংলিশ আর দেবেশ ফিজিক্সে অনার্স নিয়ে। এই সময় থেকেই বন্ধুত্ব অটুট রেখেও আমাদের মন মানসিকতা প্রবাহিত হতে থাকলো 2 ভিন্ন খাতে। বিজ্ঞানের প্রবল প্রভাবে দেবেশ হয়ে উঠল পরম যুক্তিবাদী, তার্কিক এবং পূর্ণ মাত্রায় নাস্তিক। ভূত, ভগবান এসবে ওর একেবারে বিশ্বাস নেই, বরং অনড় অবিশ্বাস। আর কিভাবে ঠিক জানি না, আমি আর অমল এই সময় থেকেই
অদ্ভুতভাবে অলৌকিকতার প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়লাম। পশ্চিমবঙ্গের নানা হানাবাড়ির খোঁজ নিয়ে প্রায় প্রতি সপ্তাহের শেষেই সেখানে ভৌতিক অভিজ্ঞতার আশায় ছুটে বেড়াতাম আমরা দুজনে, এবং এটাই হয়ে উঠল একরকম আমাদের একটা তীব্র নেশা। অমু মানে অমল মজা করে বলতো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আরে আজ পর্যন্ত 22টা হানাবাড়ি আমাদের হতাশ করেছে বলে 23 নম্বরটাও যে করবে তার কোনো মানে নেই। ভূত বাবা যে কতদিন আর আমাদের এই নিষ্ঠার কাছে ধরা না দিয়ে থাকবে বল? হ্যাঁ না রে, সিরিয়াসলি বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর, ডব্লিউ ইয়েটস, অ্যানি বেসান্ত, এদের প্রত্যেকের ভাবনার বিশ্বাস কি একেবারে ভুল হতে পারে? সেই সুপ্রাচীন কালে সাংখ্য দর্শনে আত্মার অস্তিত্বের কথা সুনিশ্চিতভাবে ঘোষণা করা হয়েছে। এতজন মনীষী তো আর দিগ্ভ্রান্ত উন্মাদ নন। এরই মাঝে কলেজ ইউনিভার্সিটির পাঠ চুকিয়ে আমি আর অমল কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরি পেলাম এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, উত্তর কলকাতায়, তবে দুটো ভিন্ন শাখায়। দেবেশ নিযুক্ত হল অধ্যাপনা বৃত্তিতে। একই পাড়ায় বেড়ে ওঠা 3 যুবকের বন্ধুত্বে কিন্তু বিন্দুমাত্র ভাঁটা পড়ল না। দেবুর মা মনোরমা মাসি যেমন অসামান্য রাখতেন, তেমনি খাওয়াতেও ভারী ভালোবাসতেন। তাই উইকেন্ডে পালা করে 3 বন্ধুর বাড়িতে সান্ধ্য আড্ডা বসলেও আমাদের কাছে মূল আকর্ষণ ছিল আমাদের যুক্তিনিষ্ঠ বিজ্ঞানী বন্ধু দেবেশের বাড়ির আড্ডা। দেবুর বাড়িতে ঢুকেই অমু মজা করে মনোরমা মাসিকে বলতো, কি গো মাসি, আজ তোমার এই পেটুক দামু বোন পর্যন্ত কি কি উপাদেয় রান্না করেছো? আমার তো আবার অল্পে মন ভরে না, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোরই দরকার। তুই নিশ্চিন্তে থাক অমু, তোর মনোমাসির কাজে কোনো খুঁত খুঁজে পাবি না। কোন মা না তার ছেলেদের খাওয়াতে ভালোবাসে বল? তোদের 3 জনকে একসঙ্গে খাওয়াতে পারি বলে যা কিছু ভালো রান্না তো এই দিনটার জন্যেই ফেলে রাখি। আজও তাই হয়েছে। তোর প্রিয় মটন কিমার বড়ার কালিয়া, মেটে চচ্চড়ি, বেগুন ভাজা আর ফুলকো ফুলকো লুচি। ও মাসি, গ্র্যান্ড গ্র্যান্ড মাসি, গ্র্যান্ড। শুনেই তো আমার রসনা রসসিক্ত হয়ে উঠছে। আমাকে আমাকে কিন্তু গোটা 10 বড়ার কমে দিও না, হ্যাঁ? আর লুচিও অন্তত ডজন খানেক। আচ্ছা রে বাবা, আচ্ছা। তোদের চা খাওয়া গল্প গাছা মিটলে তবেই রাত 9টা নাগাদ লুচিটা আমি গরম গরম ভাজবো। বাহ বাহ, দারুণ দারুণ হবে মাসি, দারুণ হবে। যা, তোরা ওপরের ঘরে গিয়ে বস। আচ্ছা। দেবু সবে কলেজ থেকে ফিরে স্নানে গেছে। ও ভালো কথা, অমু, নীলু, সামনের মাঘ মাসে দেবুর বিয়ে ঠিক করেছি। পাইক পাড়ার মেয়ে, আমাদের একেবারেই পাল্টি ঘর। বিয়ে পাশ করেছে আর খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, জানিস? আচ্ছা। আর শোন, 7 দিন আগে থেকে কিন্তু ব্যাংকে ছুটি নিয়ে কাজে লেগে পড়তে হবে তোদের দুজনকে। তোদের এই বিধবা মনোমাসির সহায় সম্বল বলতে তো তোরা এই 2 ছেলেই বল। ঠিক আছে ঠিক আছে মাসি, তুমি কিচ্ছু ভেবো না, দুজনেই ব্যাংকে টানা 10 দিনের জন্য ছুটির দরখাস্ত করে দেব আমরা। নির্বিঘ্নে সম্পন্ন হলো দেবুর পরিণয় পর্ব। বৌভাতের রিসেপশনের দিন যখন অতিথি অব্যাহতরা বিদায় নিচ্ছে একে একে, আমরা 3 বন্ধু গিয়ে দাঁড়ালাম ব্যালকনিতে একটু ধূমপানের জন্যে। ফস করে দেশলাই জ্বালিয়ে সিগারেট ধরিয়ে কিছুটা কৌতুকের ভঙ্গিতেই দেবু বলল, তোদের সমর্থকের সংখ্যা আরো একজন বৃদ্ধিপ্রাপ্ত হলো। সহধর্মিণী করে যাকে ঘরে আনলাম জানিস, 3 মাসের আলাপ পরিচয়ই বুঝেছি
তার ধর্ম একেবারে আমার বিপরীত। মানেটা কি? মানেটা তিনি নিজেকে মনে করেন আধুনিকা, কিন্তু মনের শেকড় পোতা আছে সেই মধ্যযুগে। ভট্টাচার্য বাড়ির মেয়ে, নিত্যবার ব্রত পালনের মধ্য দিয়ে বড় হয়ে উঠেছে। ইতু থেকে ঘেটু সব দেবতার প্রতি অচল বিশ্বাস। ও কি বলে জানিস? কি? ধর্ম মানুষকে পেছনে ফেলে দেয় না দেবেশ, সামনে এগিয়ে নিয়ে যায়। দেবদেবীর কাছে নিত্য প্রার্থনা পবিত্র করে মনকে। বর্তমান ক্লেদাক্ত সমাজের গ্লানি কোনোভাবেই গ্রাস করতে পারে না অন্তরকে। কোণে দেখার দিন মায়ের অনুরোধে ও কি গান গেয়েছিল জানিস? কি গান গেয়েছিল? তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। দেবুর দুই ব্যাচেলর বন্ধুকেও বড় সহজ আন্তরিকতায় আপন করে নিয়েছিল জয়ী। দেবুর বাড়ি আড্ডা জয়ীর সান্নিধ্যে হয়ে উঠেছিল আরও মনোরম। দেখতে দেখতে এরই মাঝে বার্ষিক গতির আবর্তনে কেটে গেল আরও একটা বছর। আমাদের সেদিনের সন্ধ্যের আড্ডা ছিল দেবেশেরই বাড়িতে। তখনও জানতাম না, মানে জানা সম্ভবও ছিল না, মনোমাসির হাতের সুস্বাদু খাদ্য সহযোগে সেই আমাদের শেষ আড্ডা। ওদের সাবেকি বাড়ির একতলায় রান্নাঘর। দরজায় পদার্পণ করেই উচ্ছ্বসিত অমল বলল, মাসি, মাংসের গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। তা হ্যাঁ মাসি, আজ তোমার সুন্দরী সহকারিণী কোথায় গেলেন তোমাকে ছেড়ে? জয়ীর মাথা ধরেছে, মানে আমাকে তো তাই বলল। তবে তবে আমার মনে হয় দুজনের মান অভিমানের পালা, বুঝলি? আমি তো মা, সব বুঝতে পারি। দুজনেই ঘরে গেছে, যা যা তোরাও দুজনে যা, আমি চায়ের জল চড়াই। যাই হোক, ওদের ঘরে ঢুকে অবশ্য প্রাথমিকভাবে নবদম্পতির আচরণে কোনো ছন্দপতনই আমাদের নজরে পড়ল না। পরিবর্তে অন্য দিনের মতো নিবিড় আন্তরিকতার সঙ্গেই জয়ী বলল, এসো এসো, আমরা তো তোমাদের প্রতীক্ষাতেই পথ চেয়ে বসে আছি। চায়ের সঙ্গে প্রথমে কি খাবে বলো? গরম গরম বেগুনি ভেজে আনি? তাই আনো ডার্লিং, ঝিরঝিরে বৃষ্টির বিকেলে দারুণ জমে যাবে একেবারে। এখন 6:30 বাজে, বিকেল আর নেই। আর কথাটা তো আমি তোমাকে বলিনি, নীলুদা আর অমুদাকে বলেছি। ভাত বন্ধ তো আর করতে পারবো না, তাই শাস্তি স্বরূপ তোমার বেগুনি বন্ধ। বুঝেছো মশাই? তোমরা গল্প করো, আমি জাস্ট যাবো আর আসবো। তারপর দুই প্রেত অন্বেষী মিশন সাকসেসফুল হলো? হয়নি, তবু অচিরেই হওয়ার প্রত্যাশা রাখি। কিরকম? তোকে বলে তো লাভ নেই। বিজ্ঞান ছাড়া গোটা বিশ্বে সবই তো তোর কাছে গাঁজা কুড়ি। তা ঠিক, তবে বৃষ্টির দিনের আড্ডায় অন্তত তোদের আষাঢ়ে গল্প একটু একটু ভালোই জমে। হ্যাঁ, এইটুকু স্বীকৃতি তোদের দিতেই হয়। বলো না অমুদা, নীলুদা, আমি কিন্তু খুব ইন্টারেস্টেড। এ তো তোমার ইন্টারেস্টেরই বিষয় সখী, অলিক অসম্ভব। তুমি কি একটু চুপ করবে? ওকে ওকে, ডান ডার্লিং, হ্যাজ ইওর অর্ডার। প্লিজ ক্যারি অন অমু, নীলু। আমার ব্যাংকের সহকর্মী রামদুলাল বাবু থাকেন হেদুয়ায়, ওই বেডন স্ট্রিটে। তাঁরই পাড়ায় থাকেন এই তন্ত্র সিদ্ধা মহিলা, যোগিনী যোগমায়া, প্রসিদ্ধ তান্ত্রিক ভূতনাথ পাণ্ডের মন্ত্রসিদ্ধা, অভিজাত পরিবারের একমাত্র কন্যা এবং অদ্যাবধি অবিবাহিতা। তো
তার সঙ্গে কি তোদের দুজনের কারোর বিয়ের সম্বন্ধ হচ্ছে নাকি? তুই কিন্তু কমিট করেছিলিস, নো ইন্টারাপশন অ্যাট অল। সত্যি তুমি না জাস্ট ইনটলারেবল। আচ্ছা বাবা, এক্সট্রিমলি সরি। তারপর বলো তো তোমরা। কি বলছিলাম? হ্যাঁ, যোগমায়া দেবী। যোগমায়া দেবী নিত্য তন্ত্র সাধনা করেন। বছরে একবার কৌশিকী অমাবস্যায় যান তারাপীঠ মহাশ্মশানে সারা রাত ধরে তপস্যা করতে। ওর জ্যোতিষ গণনা নাকি অভ্রান্ত, অব্যর্থ ওর ভবিষ্যৎবাণী। তো এইসব শুনে ভীষণ কৌতূহলী হয়ে আমি আর অমু এক রবিবার সকালে ছুটে গিয়েছিলাম ওর স্বগৃহ ওই শক্তি আশ্রমে। একেবারে বিস্মিত হয়ে শুনেছিলাম ওই ব্যক্তিত্বময়ী সাধিকার কথা। সাধনাকে যখনই পণ্য করে তোলা হয় তখনই তার শক্তি যায় খর্ব হয়ে। তবে বিদ্যার অস্তিত্বে যাতে মরচে ধরে না যায় তাই প্রয়োজন নিত্য অনুশীলনের। তবে তা অতিরিক্ত হলে যথার্থ বিচার বিশ্লেষণ অসম্ভব। তাই প্রতি মাসে আমি একটি করে কোষ্ঠী বিচার করি। হ্যাঁ, সাম্মানিক নেই, তবে তা অর্থের প্রয়োজনে নয়, আত্মসম্মান বজায় রাখতে। হস্তরেখা বিচার না, করি না, কারণ জাতকের আচরণ অনুসারে ওই রেখা নিত্য পরিবর্তনশীল। এমনকি ভাগ্য, স্বাস্থ্য, আয়ু সব রেখাই বদলে যেতে পারে বর্তমানের কর্ম অনুসারে। ও, তাহলে তো কোষ্ঠীও। না, সেখানে সমস্ত কর্ম ও কর্মবাসনাও যে জন্মলগ্ন অনুসারে পূর্ব নির্ধারিত। শুনেছি আপনি প্রেত চর্চাও। ঠিকই শুনেছেন। প্রেতচক্রের অধিবেশন বসে কৌশিকী ব্যতীত অন্য অমাবস্যাগুলিতে, কারণ কৌশিকী অমাবস্যায় আমি কলকাতায় থাকি না। জানি, তারাপীঠ মহাশ্মশানে। হ্যাঁ, তবে এই প্রেতচক্রের আসরে সকলের প্রবেশ স্বাভাবিকভাবেই অবাধ নয়। আমার পরিচিত পরিমণ্ডলের মধ্যেই তা বিশেষভাবে সীমাবদ্ধ। কে কোন মানসিকতার মানুষ তা তো আমি জানি না। আগুন নিয়ে খেলা বড় বিপজ্জনক। কারা আসেন? মানে কেমন আত্মার আবির্ভাব ঘটে এখানে? সদ্য স্বাভাবিক মৃত্যু হয়েছে যাদের, তারই পরিজনরা স্মরণ করে তাদের। শুধু স্বাভাবিক মৃত্যু? হ্যাঁ, অপঘাতে মৃত্যু ঘটেছে যাদের, তাদের আত্মা বড় অশান্ত, বড় প্রতিহিংসা পরায়ণ। তাই তাদের আহ্বান করলে যে কোনো সংকটজনক পরিস্থিতি তৈরি হতে পারে। সবথেকে বড় কথা, আমার নিজের বঞ্জি নিতা মাধ্যমের ভূমিকা নেয়। 18 বছরের কোমল স্বভাবা তরুণী, ও আমার প্রাণের চেয়েও প্রিয়। অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছে ডিস্টেন্সে বেনারস ইউনিভার্সিটি থেকে। ও একই সঙ্গে আমার মন্ত্র শিষ্যাও। শাস্ত্রী পরিবারের উত্তরাধিকার ওর রক্তে। রামদুলাল বাবু আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী, তাই নির্দ্বিধায় এত কথা বললাম আপনাকে। এতটাই যখন অনুগ্রহ করলেন, তখন বিনীতভাবে একটা অনুরোধ জানাবো। বেশ, বলুন। অসম্ভব না হলে নিশ্চয়ই রক্ষা করব আপনাদের অনুরোধ। আপনার আগামী প্রেতচক্রে আমরা দুজন উপস্থিত থাকতে চাই, সাগ্রহে। রামদুলাল বাবুর কাছে নিশ্চয়ই শুনেছেন আমাদের দীর্ঘ কয়েক বছরের প্রেত অন্বেষণের পাগলামির কথা। আপনার সান্নিধ্যে এসে হয়তো সেই ব্যর্থ অন্বেষণের ইতি ঘটবে। না না, আপনি দেখবেন আমরা কোনোভাবেই আপনার কর্মপন্থায় কোনো রকম ব্যাঘাত ঘটাবো না। একেবারে নীরব দর্শক হয়ে থাকবো আমরা। আমাদের উপস্থিতিতে বিন্দুমাত্র বিরক্তি বোধ করবেন না আপনি, বিব্রতও হবেন না একেবারে, কথা দিলাম। যোগমায়া দেবী, নিতান্তই কৌতূহল বশত জানতে চাইছি, আগামী অমাবস্যায় কাকে আবাহন করে আনবেন আপনি সেদিনের চক্রে? আমার সদ্য মৃত মাতামহীকে। 3 মাস আগে প্রয়াণ ঘটেছে তার।
বার্ধক্যজনিত রোগে যন্ত্রণাহীন স্বাভাবিক মৃত্যু, তাই আত্মার প্রকৃতিও প্রশান্ত। বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানের পূর্ব পর্যন্ত আত্মা প্রেতলোক পরিত্যাগ করতে পারে না। তবে লোকান্তরের 6 মাস পর থেকেই সেই প্রেতজনের শক্তি ক্ষীণ হতে শুরু করে, তাই তারপর তাকে আহ্বান না করাই বিদেহ। জোর করে করলে আত্মা কষ্ট পায়। আমরা তো চাইব না প্রিয়জনকে যন্ত্রণা দিতে। অবশ্যই, অবশ্যই যোগমায়া দেবী। আজ আমরা আসি তাহলে। 27শে শ্রাবণ সন্ধ্যায় আমরা তাহলে আসছি। বেশ, আসুন। এদিনের অভিযানে আমি তোদের সঙ্গী হতে চাই। ওমু, তোদের বিশ্বাসী যদি সত্যি হয়, তবে না হয় আমার ভাবনার জগৎ ওই অন্ধকার অমাবস্যাতেই ভেঙে চুরে যাবে। যদিও আমি সুনিশ্চিত যে ঘটবে তার বিপরীতটাই। জানি না উনি অতিরিক্ত আরো একজনকে অ্যালাউ করবেন কিনা। আরে হঠাৎ চলে গেলে বের তো আর করে দেবেন না গলা ধাক্কা দিয়া। আচ্ছা, কি দরকার বলো তো? এমনিতে সেদিনের ঘটনার পর থেকে আমার মন ভীষণভাবে কু ডাকছে। আচ্ছা জয়ী, সেদিনের কোন ঘটনা? সত্যি করে বলো তো, কি হয়েছে? বলছি অমুদা, একটা দুঃস্বপ্ন, জানো, ভীষণ ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন। শেষ রাত্রে দেখলাম দানবীয় চেহারার বিশালাকৃতি একজন মানুষ আমাকে জোর করে টানতে টানতে পার্বত্য পথ দিয়ে কোথায় যেন নিয়ে চলেছে। চারদিকে প্রচন্ড তুষারপাত, ভীষণ শীত করছে আমার। আমি কোনোভাবে ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালালাম। প্রচন্ড জোরে ছুটছি আমি, সেও ছুটছে দৈত্যের গতিতে। শেষ পর্যন্ত একটা কাঁটা বনের ঝোপের মধ্যে দিয়ে দ্রুত যাওয়ার সময় পড়ে গেলাম আমি। লোকটা ধরে ফেললো আমাকে। আমি চিৎকার করে উঠলাম সর্বশক্তি দিয়ে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। দেবেশকে ছেড়ে, আমার চেনা জগৎকে ছেড়ে যাব না আমি। দয়া করো, মুক্তি দাও আমাকে, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমায়। তারপর ঘুমটা ভেঙে গেল আমার। দেখলাম ভয়ে ঘামে ভিজে গেছে আমার গোটা শরীর। বাইরে তখন সামনের নিম গাছটা থেকে পাখির ডাক শোনা যাচ্ছে। মা ঠাকুমার কাছে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। সেদিন থেকেই বড্ড ভয় করছে, জানো তো আমার। এই হাড় হিম করা দুঃস্বপ্ন সত্যি হবে না তো? এই সুখের সংসার ছেড়ে কোনো অজানা জগতে হারিয়ে যাব না তো আমি? ভাবলেই না আমার বুকটা কেমন কেঁপে ওঠে। তবে এখানেই শেষ নয়, জানো, আরো আছে। হ্যাঁ, আছে অমুদা, আছে। এমন একটা ঘটনা আছে যাকে আমার রুষ্ট দেবীর নিদারুণ সর্বনাশা ইঙ্গিত বলে মনে হয়। চরম অমঙ্গলের আভাস পাচ্ছি আমি। আরে সমস্ত কিছুরই সূত্রপাত ঘটিয়েছে আমারই স্বামী, বুঝতে পারছি, বিজ্ঞান বিশেষজ্ঞ তুমি খুব দুর্ভাবনায় দেবেশ আছো। রায়। আচ্ছা, সবটা খুলে বলো তো আমাদের। সেই বিভীষিকাময় স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাবার পর আরো এক বিপন্ন বিস্ময় অপেক্ষা করেছিল আমার জন্য। দেখলাম 3 দিন আগে বিপত্তারিণী ব্রতে হাতে বাঁধা দুর্বাসহ 13 গিটের লাল সুতোর ডোর ছিঁড়ে বিছানার মধ্যে পড়ে আছে। নতুন মোটা 13 গাছি সুতো কিভাবে ছিঁড়ে যেতে পারে বলো? কিছুক্ষণ এর কোনো কারণ খুঁজে পেলাম না। তারপর বুঝলাম আমার ঘুমন্ত অবস্থায় মজা করে কাঁচি দিয়ে এই ডোর কেটে ফেলেছে দেবেশ। সে কি? ওর নাস্তিকতা নিয়ে ও থাক, কিন্তু অন্যের ধর্মবিশ্বাসে আঘাত করার অধিকার তো ওর নেই, থাকতে পারে না। এটা তো মারাত্মক অন্যায়, চরম অপরাধ।
বহু হিন্দু পরিবারে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে এই ব্রত। আর আশ্চর্য ব্যাপার, এই সবটারই সংখ্যা 13। পুজোর উপকরণ থেকে ভোজ্য সামগ্রী, এভরিথিং। ছেলেবেলা থেকে এই ধর্মাচরণের পরিবেশে তো আমরা বড় হয়ে উঠেছি। এ তো বঙ্গ সংস্কৃতিরও অঙ্গ। বাংলা সাহিত্যের একটা ধারাই গড়ে উঠেছে এই বার ব্রতকে কেন্দ্র করে। একে অস্বীকার করা তো জাতীয় ঐতিহ্যকেই অস্বীকার করা, কোথাও একটা হয়তো নিজেকেও অস্বীকার করা। নীলু, নীলু, তোদের এই কথাগুলোকে কিন্তু আমার ভীরু মানুষের অসংলগ্ন প্রলাপ বলে মনে হয়। প্রলাপ? হ্যাঁ, প্রলাপ। ভবিষ্যতের অনিবার্য পরিণাম, অমুক মৃত্যুকে তোরা মেনে নিতে পারিস না। আর তাই তাই আত্মা আর ঈশ্বরের অলিক অস্তিত্বকে আশ্রয় করে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার মিথ্যে কল্পনা করিস। কি জানিস, মানসিক দুর্বলতাই জন্ম দেয় অদৃষ্টবাদের। কিন্তু তাও যদি হয় দেবেশ, তোমার বিশ্বাসকে তুমি কি এভাবে চাপিয়ে দিতে পারো অন্যের ওপরে? আর স্বামী স্ত্রীর সম্পর্কে নিশ্চয়ই মজা খুনসুটি থাকবে, কিন্তু তারও তো একটা সীমা আছে, একটা মাত্রা আছে দেবেশ। ইউ কান্ট এক্সিড ইউর লিমিট। এক্সট্রিমলি সরি চাই। আর কিছু না হোক, যে মেন্টাল আগুনের মধ্যে আমি তোমাকে ফেলেছি তার জন্য আমি দুঃখিত। আমি জানি I'm entirely responsible for that situation. তবে পাশাপাশি এই কথাটাও আমি জোর গলায় বলছি, তোমার এই অমূলক আশঙ্কা অচিরেই কেটে যাবে। I assure you. ছাড়ো, ভাগ্যে যা আছে তাই হবে। আজকের আড্ডার পরিবেশটাকে অকারণে ভারী করে লাভ নেই। ক্যাসারোলে গরম গরম ফিশ ফিঙ্গার আছে, এবার তাহলে সার্ভ করি। ফ্যান্টাস্টিক! তাহলে এই যে নীলু আর অমু, ওই দিনের যাওয়াটা কিন্তু আমার ফাইনাল। একটা প্রবাদ বাক্য আছে জানিস তো, তেল দাও সিঁদুর দাও, ভবি ভোলবার নয়। কি আর করা যাবে, তুই যখন এতই নাছোড় বান্দা, বেশ তিন মূর্তিই যাব প্রেত চক্র পরিদর্শনে আগামী 27শে শ্রাবণ। পূর্ব নির্ধারিত দিনে রাত 8টার সময় আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। যে ঘরটিতে বসে আমরা সেদিন কথা বলেছিলাম, সেই ঘরটি পেরিয়ে ঢুকলাম প্রেত চক্রের জন্য নির্দিষ্ট বিশেষ ঘরটিতে। দেখলাম দেয়ালে শ্মশানকালীর বিশাল আয়তনের তৈলচিত্র, সুসজ্জিত পঞ্চমুখে জবার মালায়। ধূপ আর ধুনোর গন্ধে একটা পবিত্র পরিবেশ পরিব্যাপ্ত হয়ে আছে। ঘরে জ্বলছে মৃদু নীলাভ আলো। আমাদের সঙ্গে নবাগত অপরিচিত একজন মানুষকে দেখে সামান্য হলেও অপ্রসন্নতার অভিব্যক্তি দেখেছি যোগমায়া দেবীর মুখে। মুহূর্তের মধ্যেই অবশ্য তীব্র শালীনতা বোধে সেই ভাবকে তিনি মুছে ফেললেন মুখ থেকে। তবু অস্বস্তিবশতই আমি প্রায় কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বললাম, যোগমায়া দেবী, ও আমাদের দুজনেরই বাল্য বন্ধু, দেবেশ, দেবেশ রায়, ওই আশুতোষ কলেজে ফিজিক্সের প্রফেসর। সব শুনে ও আসলে প্রচণ্ড ইন্টারেস্টেড হয়ে, বলতে পারেন রবাহুতের মতোই চলে এসেছে। যোগমায়া দেবী স্মিত হেসে বললেন, ইটস ওকে নীলাদ্রি বাবু, আমাদের সময় প্রায় সমাগত। নিতা, ওর সঙ্গে আলাপ করিয়ে দিই। পরিচয় অবশ্য আগেই দিয়েছি, আমার বোনজি। বলতে পারেন ও আমার মেয়েই, আমার সমস্ত কিছুরই একমাত্র উত্তরাধিকারী ও, আমার শিক্ষা ও সাধনারও। নিতা, প্রেতচক্রে বসার আগে ভূতনাথকে অর্ঘ্য দিয়ে এসেছো তো? এসেছি মিষ্টি মাসি, তারা মায়ের সাঁঝ প্রদীপও জ্বালিয়ে দিয়ে এসেছি। তেল ফুরিয়ে এসেছিল প্রদীপের, তেলও ঢেলে দিয়ে এসেছি। এবার কি আমি বসবো আমার চেয়ারে? একটু পরে মা, দিদার ছবিটা তার আগে দোতলা থেকে নামিয়ে আনতে হবে। আমি যাব না, তুমি এখন আর স্পর্শ করতে পারবে না মৃতের ছবি। রামহরিকে বলেছি নিয়ে আসতে। আচ্ছা মিষ্টি মাসি। আচ্ছা,
মিডিয়াম কি কাগজ কলম দিয়ে লিখবেন, এই যেমন হতো ঠাকুর বাড়ির প্রেতচক্রে? উমাদেবীর হাত দিয়ে নিজেদের কথা লিখে যেতেন বিদেহীরা? না অমলবাবু, মাধ্যমের ষড়যন্ত্রকে অবলম্বন করে এখানে কথা বলে সদ্যমৃত মানুষের আত্মা। কণ্ঠস্বর কি সেই মৃত মানুষের শোনা যায়? না, স্বরযন্ত্র যার, তার স্বরেই কথা বলে আত্মা। সে তো নিজে নিরাকার, অবয়বহীন। তবে আমার গুরু প্রয়াত ভূতনাথ পাণ্ডের কাছে শুনেছি যে অস্বাভাবিক মৃত্যু ঘটে যাদের, হত্যা, আত্মহত্যা কিংবা দুর্ঘটনায় মৃত, সেই বিক্ষুব্ধ আত্মাদের শক্তি প্রায় জীবিত মানুষেরই সমতুল্য। মিডিয়ামের কণ্ঠ ছাপিয়ে শোনা যায় তাদের ক্ষিপ্ত কণ্ঠস্বর। কিন্তু তেমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন আমি হইনি, হতেও চাই না কোনো দিন। কেন? গুরুজির মতো সাহস বা শক্তি আমার নেই। তাই, তাছাড়া এতে মিডিয়ামের জীবন বিপন্ন হতে পারে। আমরা কি এবার শুরু করব মিষ্টি মাসি? হ্যাঁ মা, আসনে বসার আগে চারদিকে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে দাও, আর তারক ব্রহ্ম নাম জপ করে নাও 18 বার। তারপরই আরম্ভ করব আমরা। আমার কিন্তু একটা কথা বলার ছিল, কিছু মনে করবেন না। সব শুনে আপনার এই প্ল্যানচেট নামক বিষয়টিকে আমার আপামর সুদক্ষ জাদুকরের দেখানো ম্যাজিক ছাড়া কিছু মনে হচ্ছে না। দেবু, চুপ কর। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ডোন্ট ফরগেট উই আর জাস্ট অনলি গেস্ট হিয়ার। আর তুই তাও নয়, প্রায় জোর করে এখানে এসেছিস। তা বলে মিথ্যে বুজরুকি দেখে আমাকে তাকে সত্যি বলে মেনে নিতে হবে? কি বলতে চাইছেন আপনি? কণ্ঠস্বর শুনবো আপনার বঞ্চির, আবাহন করে আনা হবে আপনার মৃত আত্মীয়কে, যার সম্পর্কে আমরা বিন্দু বিসর্গ জানি না। একে জালিয়াতি ছাড়ার কি বলা চলে? আপনি কিন্তু মিষ্টি মাসিকে অপমান করছেন। ফর ইওর কাইন্ড ইনফরমেশন একটা কথা বলি, আমরা কখনো কারোর থেকে একটা কানা করিয়ে নিয়েও প্রেতচক্রের আসর বসাইনি। এই প্রেত চর্চা হয় নিতান্তই আমাদের পরিচিত মানুষদের পরিমণ্ডলে। প্রলোভন কিন্তু শুধু অর্থেরই হয় না ম্যাডাম, যশ আর আত্মপ্রচারেরও হয়। আপনার মতন বোঝা আর ব্যাখ্যা করার অধিকার আপনার অবশ্যই আছে, তবে তা এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে। প্লিজ, সাধনা কক্ষের পবিত্র পরিবেশ নষ্ট হচ্ছে আপনার জন্য। বাহ, এই তো ঝুলি থেকে একেবারে বিড়াল বেরিয়ে পড়েছে, তাই এত উষ্মা। আপনি কি চান? কি করলে আপনার বিশ্বাস হবে যে আমার এই প্রক্রিয়ায় কোনো কারসাজি নেই? আমার পরিচিত মানুষকে, যার ভালো মন্দ নারী নক্ষত্র আমি নিজের হাতের তালুর মতো চিনি, জানি, তেমন মানুষকে এই চক্রে নিয়ে আসতে পারবেন? পারবো। মিষ্টি মাসি, তুমি কেন একজন আনওয়ান্টেড আউটসাইডারকে এত গুরুত্ব দিচ্ছ? লেট হিম গো অ্যাট ওয়ান্স। না নিতা, আমার এতদিনের সাধনার সারবত্তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন এই মুহূর্তেই সেই সংশয়ের নিরসন ঘটে যাক। বেশ, বলুন, যাকে চাইবেন তাকেই নিয়ে আসবো আমি। তবে আমি তো তাকে দেখিনি, তাই তার একটা ছবি চাই। আর আপনাকেও বসতে হবে এই চক্রে আমার সঙ্গে। দেখি দেখি ছবিটা। ছবি তবে সঙ্গে নিয়ে ঘুরছি না ম্যাডাম, তবে তবে আমার মোবাইল থেকে দেখাতে পারি তার ছবি। এই দেখুন। হে, কার ছবি? কি করছিস? দেবু, দেবু, কি করছিস? কি করছিস তুই? চুপ কর, জাস্ট শাট ইওর মাউথ। তোদের অনেক গাঁজাখুরি ধাপ্পাবাজির গল্প আমি এতগুলো বছর ধরে সহ্য করে এসেছি। সো ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই টেরিটরি। শুরু করা যাক তাহলে যোগমায়া দেবী। আজকে হয় আপনি অথবা আমি মিথ্যা বলে প্রতিপন্ন হব। আমার অমার্জিত উক্তির জন্য আমি আন্তরিকভাবে মার্জনা ভিক্ষা করছি আপনার কাছে। আসলে সংশয় মুক্ত হবার আর কোন পথ ছিল না আমার। পরিচারক রামহরি দুটো মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেল।
সেই মৃদু আলোয় গোটা ঘর জুড়ে এক অদ্ভুত মায়াবী রহস্যময় পরিবেশ। কিন্তু আমাদের দু বন্ধুর মন তখন সব কিছু ছাপিয়ে গভীর উৎকণ্ঠা আর চরম অস্বস্তিতে মগ্ন। অভাবিত এক পরিস্থিতির সম্মুখীন আমরা দুজনে। এমন দুঃসহ অবস্থার মুখোমুখি আমরা জীবনে কখনো হইনি। আমরা জানি না এরপর কি ঘটতে পারে, কি ঘটতে চলেছে। এক রহস্যময় অচেনা কণ্ঠে যোগমায়া দেবী ধীর লয়ে বলে চলেছেন, আমরা একাগ্র চিত্তে আবাহন করছি আপনাকে। সব অন্তরায় অতিক্রম করে আপনি আসুন, আসুন। আপনি মাধ্যমকে আশ্রয় করে ব্যক্ত করুন আপনার কথা। আসুন, আসুন আপনি। ওং নমঃ ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখে করাল বদনায় নরসিংহায় সকল প্রেত প্রমথনায় স্বাহা। ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ সুষুম্না বর্তুনা সুধি। এসেছেন? আপনি কি এসেছেন? আসুন। আমরা সংহত আত্মিক শক্তিতে আকর্ষণ করছি, আপনাকে আসতে হবেই। ইয়া গচ্ছা, ইয়া গচ্ছা। আশ্চর্য, এত সময় তো লাগে না কখনো। তবে কি আসবেন না তিনি? আমি এসেছি। কে আপনি? কে? বলুন, কে আপনি? কি নাম আপনার? জয়িতা রায়। খুব কষ্ট হচ্ছে আমার। কেন আমাকে জোর করে নিরাশ্রয় করে টেনে আনলেন আমাকে? সব মিথ্যে সাজানো নাটক। জয়ীর প্রেতচক্রে আগমন অসম্ভব, কারণ সে জীবিত। না, জীবিত নয়, মৃত। জয়ী মৃত। তুমি তাকে মেরে ফেললে। তুমি তাকে জোর করে মেরে ফেললে দেবেশ। মাত্র 22 বছরে তার সুন্দর জীবনটা নষ্ট করে দিলে তুমি। কে? আমি কার গলা শুনছি? না, এ হতে পারে না, অসম্ভব এমন ঘটা। অসম্ভবকেই তোমার সর্বনাশা জেদে সম্ভব করেছো তুমি। আমি তোমাকে ভালোবেসেছিলাম। এই একটা বছরে বড় ভালোবেসে ফেলেছিলাম তোমাকে। আমার এই চরম সর্বনাশের পরেও আমি এখনো ভালোবাসি তোমাকে। তাই প্রেত লোকে আমি তোমাকে সঙ্গে নিয়েই যাব। তোমাকেও মরতে হবে দেবেশ, তোমাকেও মরতে হবে। বেঁচে থাকার অধিকার তোমার নেই। ম্যাডাম, যোগমায়া দেবী, দেখুন কি হচ্ছে। নিতা চেয়ার ছেড়ে উঠে গলা টিপে ধরেছে দেবেশের। দেবেশ ছাড়তে পারছে না, যন্ত্রণায় ছটফট করছে। দেখুন। নিতা, ওকে ছেড়ে দাও। নিতা, আমি মিষ্টি মাসি বলছি, ওর গলা থেকে হাত সরিয়ে নাও। না, আমি নিতা নয়, আমি জয়।
আমি জয়ী, আর আপনি আমার মিষ্টি মাসি নন। আমি দেবেশের সদ্যমৃত স্ত্রী জয়ী। আপনাদের আবাহন মন্ত্রোচ্চারণ দেহের কলস থেকে টেনে বের করে এনেছে আমাকে। ওকে না নিয়ে আমি যাব না, কিছুতেই যাব না। না, তা হতে পারে না। যদি এমন হয়ে থাকে তবে তা মারাত্মক, চরম অপরাধ। কিন্তু কিন্তু তবুও আমার সাধনা কক্ষে আমি কোনো নরহত্যা হতে দিতে পারি না। আপনার জন্য আমার বড় মায়া হচ্ছে, অপরাধী মনে হচ্ছে নিজেকে। তবু আমি প্রেততারণ মন্ত্র উচ্চারণ করে বিতাড়িত করতে বাধ্য হচ্ছি আপনাকে। ক্ষমা করবেন আমায়, ক্ষমা করবেন। ওম পরমামনে পরব্রহ্ম নমো নমো শরীরং পাহি পাহি কুরু কুরু স্বাহা। নমো নমো হনুমতে রুদ্র অবতারায় ক্ষুব্ধ প্রেতিনি তারুণায় রামদূতায় স্বাহা, রামদূতায় স্বাহা, রামদূতায় স্বাহা। চকিতে উঠে দাঁড়িয়েই মাথা ঘুরে দম করে পড়ে গেল নিতা, সম্পূর্ণ সংজ্ঞাহীন। যোগমায়া দেবীর ডাকে ছুটে এলো রামহরি। সব আলোগুলো ঘরে জ্বালিয়ে দিল। চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনা হলো নিতার। বিধ্বস্ত নিতা। ওহ, ঘটনার আকস্মিকতায় আমরা সকলেই তখন একেবারে হতভম্ব, বাকরুদ্ধ। কোনো মতে দেবু আর অমুকে আমার গাড়িতে তুলে স্টিয়ারিংয়ে বসলাম। প্রথম গন্তব্য দেবেশের বাড়ি। কিন্তু সেখানে এক নিদারুণ আঘাত অপেক্ষা করেছিল আমাদের জন্য। দরজায় পা রাখা মাত্র হাহাকার করে উঠল মনোরমা মাসি। হে আমার কি সর্বনাশ হয়ে গেল দেবু! জয়ী আর আমি বসে চা খাচ্ছিলাম, হঠাৎ কিসব প্রলাপ বকতে শুরু করলো। যাব না, কিছুতেই যাব না আমি। কেন কেন টেনে নিয়ে যেতে চাইছো আমাকে? দম বন্ধ হয়ে আসছে আমার, নিঃশ্বাস নিতে পারছি না আমি। অসহ্য বুকে ব্যথা করছে। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। কেন এমন হলো দেবু? কেন এমন হলো? সুস্থ জয়ী কেন চলে গেল এমন ভাবে? আমি এখন কি জবাব দেব ওর বাবা মাকে? বল কি জবাব দেব? পাড়ার ডক্টর মুখার্জিকে ডেকে পাঠানো হলো, কিন্তু মৃতদেহ দেখে উনি রাজি হলেন না ডেথ সার্টিফিকেট দিতে। গলায় কোনো দাগ দেখা না গেলেও জয়ীর বিস্ফারিত চোখ দুটো দেখে স্পষ্ট মনে হচ্ছে কেউ যেন কণ্ঠ রোধ করে হত্যা করেছে তাকে। অতএব হাসপাতালের সূত্র ধরে দুদিনের জন্যে জয়ীর শবদেহের স্থান হল মর্গে, ময়না তদন্তের জন্যে। এরই মধ্যে ঘটে গেল আরো এক হৃদয় বিদারী অঘটন। চরম অনুতাপে, আত্মগ্লানিতে জয়ীর শাড়ি গলায় জড়িয়ে আত্মহত্যা করল দেব। পুলিশই ওর শোবার ঘর থেকে আবিষ্কার করলো একটা সুইসাইড নোট। দেবেশের মৃত্যুকালীন মর্মান্তিক জবানবন্দি। আমার মৃত্যুর জন্য কেউ তাই নয়, দায়ী শুধু আমার অর্থহীন অহং আর অবিশ্বাস। আমার প্রাণ প্রতিমাকে, আমার পরম ভালোবাসার মানবীকে মেরে ফেলেছি আমি। মৃত্যু লোক থেকে জয়ী চাইছে আমাকে ওর সঙ্গী করতে।
আর তাই ওরা আকুল ডাকে সারা দিয়েই পরপারে যাত্রা করলাম আমি। আর কয়েক মুহূর্ত পরেই জয়ীর মতো দম বন্ধ হয়ে যাওয়ার তীব্র যন্ত্রণা ভোগ করতে করতে, ছটফট করতে করতে নিষ্পন্দ হয়ে যাবে আমার শরীরটা। তোমাকে একলা করে দিয়ে চলে যাচ্ছি বলে তোমার এই অধম সন্তানকে ক্ষমা করো মাগো, ক্ষমা করো। ও নীলু, আর শৈশবের দুই সঙ্গী আমার পোস্টমর্টমের পর যেন জয়ীর সঙ্গে একই চিতায় দাহ করা হয় আমাকে, তাতে আমার পীড়িত আত্মা একটু শান্তি পাবে। বিদায়, বিদায় আমার প্রিয় পরিচয়েরা, বিদায়। দেবেশের শেষ ইচ্ছেকে মর্যাদা দিতে কাশীমিত্র ঘাটে কাঠের চিতায় একই সঙ্গে দাহ করা হলো দেবেশ আর জয়ী, ওদের দুজনের দেহ। শনিবারের শিহরণের সাপ্তাহিক নাট্যানুষ্ঠানে আজকের নাটক প্রেতচক্রে প্রাণনাশ। নাটক নির্দেশনা এবং দেবেশের ভূমিকায় দেবাশিস পাল, জয়ী তিয়াস মজুমদার, মনোরমা দেবী কাজল লতা দে, যোগমায়া দেবী স্বাগতা পাল, নিতা সঞ্চয়িতা নাগ, অমূল জীবেশ ভট্টাচার্য এবং নীলাদ্রির চরিত্র চিত্রণে সতীনাথ মুখোপাধ্যায়। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দ গ্রহণ স্টুডিও আবহ, যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়, আবহ নির্দেশনা সন্দীপ দে, গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন ড্রিম রিড কোম্পানি, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,00,009। চলভাস 9830386953 এবং 9830386952। লৌকিক অলৌকিক অতিপ্রাকৃত জগৎ, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টে শনিবার আপনারা শুনবেন লৌকিক অলৌকিকে এমন অতি প্রাকৃত বিষয় নিয়ে চিত্তাকর্ষক ঘটনাবহুল পর্যালোচনা। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন, রোমাঞ্চকর গল্প পাঠ, বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।